ইসকনের বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এ সময় উচ্চ আদালত বলেন, ইসকন নিষিদ্ধ হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। এ নিয়ে আদালতের হস্তক্ষেপ করা উচিত হবে না। এদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে আরও জানান, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ৩টি মামলা হয়েছে, গ্রেফতার করা হয়েছে ৩৩ জনকে। এ সময় সরকারের নেয়া পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেন হাইকোর্ট। আদালত বলেন, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও দেশের সব ধর্মের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, যা কখনো ভাঙবে না। সব নাগরিকের জানমালের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের। এ বিষয়ে সরকারকে তৎপরতা জারি রাখতে হবে। আদালত জনগণের পাশে থাকবে। ইসকন নিষিদ্ধ চাওয়া আইনজীবী বলছেন, বাংলাদেশ থেকে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে ইসকন। আদালতের আদেশে আমরা খুবই সন্তুষ্ট। কোর্ট বলছে যে যেহেতু রাষ্ট্রযন্ত্র এখানে সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে, এটা আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য। আদেশটা ছিল যে ইসকন নিষিদ্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ব্যাপার, এটা উনি যেহেতু নিয়ন্ত্রণে আছে, এটা উনি রাষ্ট্রযন্ত্রের উপরে ছেড়ে দিয়েছে। কোর্ট বলছে যে বাংলাদেশে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং যতটুকু ধর্মের অনুসারী আছে, আমরা প্রত্যেকটা অনুসারীরা খুব মিলেমিশে খুব সুন্দরভাবে বসবাস করতেছি। এবং হিন্দুদের ব্যাপারে আমি খুব ওনারা আমার বন্ধু, আমার ভাই, আমাদের ধর্মের বিরুদ্ধে হতে পারে, কিন্তু আমরা একসাথে মিলেমিশে আছি। কিন্তু ইসকনের মাধ্যমে ইন্ডিয়া তার প্রোপাগান্ডা বাস্তবায়ন করছে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেগ এবং চিন্তার বিষয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে হাইকোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, ইসকন নিষিদ্ধের ইস্যু এবং একই সঙ্গে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সবশেষ কি তদন্তের কি অগ্রগতি হয়েছে তার সে বিষয়ে সরকারের অবস্থান আজকে হাইকোর্টে পরিষ্কার করা হয়েছে। এবং হাইকোর্টের তরফ থেকে যেটি বলা হয়েছে যে রাষ্ট্রের সকল নাগরিকের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের, এবং সরকার তাদের যে তৎপরতা অব্যাহত রেখেছে সেই তৎপরতাটি জারি রাখবে। এবং রাষ্ট্রপক্ষ থেকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল তিনি জানিয়েছেন যে আলিফ হত্যার ঘটনায় 3টি মামলা হয়েছে এবং 3টি মামলায় এখন পর্যন্ত 33 জনকে গ্রেফতার করা হয়েছে, এবং বাকি যারা আসামি রয়েছেন তাদেরকে গ্রেফতারের যে অভিযান সেটি অব্যাহত রয়েছে। আর ইসকন নিষিদ্ধের বিষয়টি সরকার এখনও পর্যবেক্ষণ করছে এবং ইসকনের বিষয়টি সরকার সতর্কতার সঙ্গেই পদক্ষেপ নেবে, এমনটাই কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে। এবং আদালত সন্তুষ্ট হয়েছেন এবং আদালত বলেছেন যেহেতু সরকারের এটি নীতিগত সিদ্ধান্ত, ইসকন নিষিদ্ধ হবে কি হবে না সেটি সরকারি সিদ্ধান্ত নেওয়া উচিত, আদালতের এক্ষেত্রে হস্তক্ষেপ করা ঠিক হবে না। এবং যিনি আদালতে আবেদন করেছিলেন, যিনি এই ইসকনকে নিষিদ্ধ চেয়েছিলেন এবং রংপুর এবং চট্টগ্রামের যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়েছিলেন, সেই আইনজীবী আদালতকে বলেছেন যে ইসকন বাংলাদেশে থেকে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছেন এবং সনাতন যারা ধর্ম পালন করেন তাদের অনেকেই বা তাদের অধিকাংশই ইসকনকে আসলে পছন্দ করেন না, ইসকনকে উগ্রবাদী সংগঠন হিসেবেই তারা দেখেন। সেই কারণে ইসকন আসলে নিষিদ্ধ হওয়া উচিত। তখন আদালত বলেছেন যে এটি আসলে সরকারের নীতিগত সিদ্ধান্ত, এটি সরকার নীতিগতভাবেই সিদ্ধান্ত নেবে। আদালত একটি বিষয় বারবারই বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষই কিন্তু একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, এটি কখনোই ভাঙবে না। এবং পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক রয়েছে, সেটি অব্যাহত থাকবে, এটি কখনোই নষ্ট হবে না, এমনটি কিন্তু মন্তব্য করেছেন। তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। হাইকোর্ট থেকে সহকর্মী আফজাল হোসেন। সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে চট্টগ্রামে আজও বিক্ষোভ করেছেন আইনজীবীরা। সকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সামনে জড়ো হন সদস্যরা। কালো পতাকা হাতে এবং ব্যাজ ধারণ করে বের হয় শোক র্যালি, পালন করা হয় মানববন্ধনও। এতে আইনজীবী ছাড়াও অংশ নেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। এ সময় ইসকন নিষিদ্ধ সহ নানা দাবি তুলে ধরেন তারা। পাশাপাশি দ্বিতীয় দিনের মতো আদালত বর্জন করে কর্মবিরতি পালন করেন আইনজীবীরা। গাড়ি ভাঙচ করছে, তারা মসজিদ ভাঙচ করছে, তাদেরকে কঠোর শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হোক। এখানের মধ্যে অনেক আইনজীবী জড়িত ছিল, আমি নাম বলছি না, অনেক আইনজীবী জড়িত ছিল, আপনারা তদন্ত করলে বেরিয়ে আসবে। অনেক অনেক সংখ্যালঘু অমুসলিম আইনজীবীরা জড়িত ছিল এর সাথে। ডিম মেরে বিচারপতিকে এজলাস থেকে নামানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার এই সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট, এতে বলা হয়েছে
বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিচারপতিকে লক্ষ্য করে ডিম ছোঁড়ে মারার ঘটনা নজিরবিহীন এবং অনভিপ্রেত। একই সঙ্গে দেশের জেলা আদালতগুলোতেও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির বিষয়েও গভীর উদ্বেগ জানান প্রধান বিচারপতি। ভবিষ্যতের জন্য পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। দুর্নীতির মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেননি আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জেসমিনের করা আবেদনের শুনানি 3 মাসের জন্য মুলতবি করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বিভাগ। ভুয়া ঋণপত্র খুলে জনতা ব্যাংক থেকে 85,87 লাখ টাকা আত্মসাতের অভিযোগে জেসমিনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। 2022 সালে জেসমিন ইসলামকে এই মামলায় জামিন না মঞ্জুর করেন আদালত। এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। দেশি বিদেশি গবেষণার নেতিবাচক ফলাফল আর পরিবেশবাদীদের প্রতিবাদ সত্ত্বেও নির্মাণ করা হয়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। এই স্থাপনায় এখন সুন্দরবনের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। নির্মাণের আগে যে আশঙ্কা গবেষকরা করেছিলেন, বাস্তবে এখন তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে। সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস দ্বারা পরিচালিত মূল্যায়নে এ তথ্য উঠে এসেছে। আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। নির্মাণের আগে থেকেই বিতর্ক ছিল বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নিয়ে। পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের প্রতিবাদ উপেক্ষা করে সুন্দরবনের কাছে 2016 সালে নির্মাণ কাজ শুরু করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রটি চালু হয় 2022 সালে। পানি সম্পদ মন্ত্রণালয় পরিচালিত প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে, বিদ্যুৎ কেন্দ্রটি চালুর পর থেকেই জেটি এলাকায় খালাসের জন্য উন্মুক্তভাবে কয়লা রাখায় দূষিত হচ্ছে সুন্দরবন ও এর নদীগুলো। কয়লার ছাই ও নির্গত পানি মিশছে নদীতে, পরিবেশের সঙ্গে মিশছে নাইট্রেট, ফসফেট, পারদ সহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক, যার বিরূপ প্রভাব পড়ছে জলজ ও বনজ জীববৈচিত্র্যের উপর। সুন্দরবন এলাকায় শুধু রামপাল বিদ্যুৎ কেন্দ্র নয়, শতাধিক ভারী শিল্পের দূষণে নদীতে জলজ প্রাণীর সংখ্যা যেমন কমছে, তেমনি বায়ু দূষণও বেড়েছে। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উপরের পানি কিন্তু পশুর নদীতে পড়ছে। মাছ বা অন্যান্য যে জীববৈচিত্র্য, অন্যান্য যে অনুজীব সবগুলো কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। সেখানে সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং নিম্নমানের টেকনোলজি ব্যবহার করার কারণে এই প্রকল্প ইতিমধ্যেই কয়েকবার বন্ধ হয়ে গেছে। সারা বিশ্বই যখন কয়লার ব্যবহার কমিয়ে আনতে সোচ্চার, তখন এ ধরনের বিদ্যুৎ কেন্দ্র শুধু সুন্দরবন নদী বা প্রকৃতিরই ক্ষতি করছে না, বৈদেশিক ঋণ সহায়তার কারণে অর্থনৈতিকভাবেও পিছিয়ে পড়ছে। বিশেষজ্ঞদের শঙ্কা, ক্রমাগত এ দূষণ এখনই রোধ না করা গেলে সুন্দরবন সহ এ অঞ্চলের জীববৈচিত্র্যে দেখা দেবে ভয়াবহ বিপর্যয়। যতটা আমরা অর্থনৈতিকভাবে লাভবান হব, তার চেয়ে অধিক সংখ্যকভাবে আমরা অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হব, আমাদের প্রকৃতি ধ্বংস হবে, আমাদের নেচার ধ্বংস হবে। উচ্চাভিলাষী এ প্রকল্প এখনো কোনো লাভের মুখ দেখেনি বলছেন অর্থনীতিবিদ। তবে বন্ধ না করে বিকল্প উপায়ে বিদ্যুৎ কেন্দ্রটি চালু রাখার পরামর্শ তার। পুরোপুরি এটাকে বন্ধ করে না দিয়ে বরং এটার বিকল্প কোনোভাবে যদি এটাকে চালু রাখা যায় এবং সেটা যদি বাংলাদেশের অর্থনীতিতে ভালো কোনো প্রভাব রাখতে পারে, আমার মনে হয় সেইভাবে ভেবে দেখা যেতে পারে। 16,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি সুন্দরবন থেকে মাত্র 14 কিলোমিটার দূরে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, রামপাল, বাগেরহাট। উপকূলীয় জমি ও পরিবেশ সুরক্ষা নীতিমালা না থাকায় অবৈধ দখল ও ভবন নির্মাণ থামছে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর সেগুন বাগিচায় নগর উন্নয়ন অধিদপ্তরে পায়রা বন্দরনগরী ও কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের পরিবেশ পর্যটন ভিত্তিক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন শীর্ষক সেমিনারে একথা জানান তিনি। অনুষ্ঠানে পায়রা বন্দরনগরী ও কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের পরিবেশ পর্যটন ভিত্তিক সমন্বিত পরিকল্পনার প্রস্তাবনা উপস্থাপন করা হয়। পরিকল্পনার বেশ কয়েকটি দুর্বলতা চিহ্নিত করে রিজওয়ানা হাসান বলেন, দ্রুত উপকূল জোন ম্যানেজমেন্ট নীতিমালা করা হবে। কৃষি জমি সুরক্ষা আইন, এটার খসড়াটা আছে, আমি কৃষিমন্ত্রী মহোদয়ের কাছে, কৃষি উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে নিয়েছি। এইখানে আমরা গোটা দেশের জন্য স্পেশাল প্ল্যানিংটা ম্যান্ডেটরি করে ফেলতে পারি। কুয়াকাটার শুধুমাত্র সমুদ্র সৈকতে প্লাস্টিক কালেক্ট করা হয়েছে
একদিনে 6 কিলোমিটারে 323 কেজি প্লাস্টিক। সকল সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিকল্প আছে, অনর্থক তর্কে জড়িয়ে লাভ নেই। যে এখনো আবার নতুন করে কক্সবাজারের সমুদ্র সৈকতে আবার দোকানপাট করা হচ্ছে, এটা টম অ্যান্ড জেরির মতো হচ্ছে। আমরা ভাঙি ওরা বানায়, আমরা ভাঙি ওরা বানায়। তো দেয়ার হ্যাজ টু বি পলিটিক্যাল সাপোর্ট ফর দ্যাট। চূড়ান্ত ট্রায়াল শেষে এখন প্রস্তুত পদ্মা সেতু রেল লিঙ্কের পুরো লাইন। রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রস্তাবনা অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নড়াইল হয়ে ঢাকা, খুলনা ও ঢাকা বেনাপোল রুটে ট্রেন চলাচলের কথা রয়েছে। এতে খুলনা থেকে রাজধানীতে যাতায়াতে সময় লাগবে মাত্র 3.5 ঘন্টা। এতে উচ্ছ্বসিত যাত্রীরা। নেমল হোসেন কোচের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের আরও একটি রিপোর্ট। বাসের পর এবার ট্রেনে করেও মাত্র 3.5 ঘন্টায় খুলনা থেকে যাওয়া যাবে রাজধানী ঢাকায়। এজন্য প্রস্তুত পুরো রেলপথ। পদ্মা রেল লিঙ্কের দ্বিতীয় ফেজের কাজ শেষে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর আগে যাত্রীবাহী ট্রেনের ট্রায়াল রান হয় গত রোববার। রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রস্তাবনা অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নতুন একটি ট্রেন যাত্রা শুরু করবে এ রুটে। প্রতিদিন খুলনা থেকে যশোরের সিঙ্গিয়া, নড়াইল, মধুমতি সেতু, গোপালগঞ্জের কাশিয়ানী ও ভাঙা হয়ে ঢাকায় যাবে ট্রেনটি। ফিরতি ট্রেন যশোর হয়ে যাবে বেনাপোলে। আবার বেনাপোল থেকে একই রুটে ঢাকায় ফিরবে ট্রেনটি। বিকেলে আবার ঢাকা থেকে নড়াইলের একই রুট ধরে ফিরবে খুলনায়। এতে 376 কিলোমিটার থেকে পথ কমে আসবে 208 কিলোমিটারে। উচ্ছ্বসিত খুলনা অঞ্চলের যাত্রীরা। পড়ালেখা করি বা এমনি অন্যান্য কাজে ঢাকায় বারবার যেতে হয়, টাইম যত কম লাগবে আমাদের জন্য তত ভালো। অল্প সময় গেলে আমরা ডাক্তারি যে কোনো সুবিধা, ঢাকাতে গেলে বড় বড় হসপিটালে যেটা এখানে চিকিৎসার ব্যবস্থা নেই, তারপরে বিভিন্ন অফিসিয়াল কাজ। ঢাকায় চাকরি করে তারা একটু আগে খুলনা আসতে পারবে। সকালে ঢাকায় যে কাজ সেরে আবার দিনে দিন ব্যাক করতে পারতেছি। ফেরি পারাপার বা বিভিন্নভাবে আমরা অনেক ভোগান্তিতে পড়তাম। ট্রেন সার্ভিসটা চালু হওয়াতে আমরা খুব অল্প সময়ের ভিতরে ঢাকায় পৌঁছতে পারবো। খুলনাবাসীর এটা তো প্রত্যাশা ছিল আগের থেকেই। এদিকে ট্রায়াল রান সফল হওয়ায় নতুন রুটে ট্রেন যাত্রা নিয়ে আশাবাদী কর্তৃপক্ষ। সার্বিক প্রস্তুতি সম্পন্ন, স্টেশনে প্রয়োজনীয় লোকবল দেওয়া হয়েছে। যাত্রী সাধারণের ভিতরে প্রচন্ড আগ্রহ তারা এই ট্রেনে চড়ার জন্য। 3 ঘন্টা 45 থেকে 50 মিনিটে আমরা এখানে আসতে পেরেছি ঢাকা থেকে। ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে এটি আমরা বাণিজ্যিক যাত্রা শুরু হবে। বর্তমানে খুলনা ঢাকা রুটে দুটি আন্তনগর ট্রেন চলাচল করে। সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস ট্রেন দুটি রুট পরিবর্তন না করে আগের নিয়মেই চলবে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। খুলনায় অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পুলিশ ফাঁড়ির কার্যক্রম। পলেস্তারা খসে পড়ে দুর্ঘটনার শঙ্কায় দিনেও ব্যারাকে মশারি টাঙিয়ে রাখতে হয়। রয়েছে শয্যা, শৌচাগার সংকটও। আর বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ভোগান্তি তো আছেই। ভবন সংস্কারে শিগগিরই উদ্যোগ নেয়ার আশ্বাস কর্তৃপক্ষের। আব্দুল হালিমের ছবিতে বেল্লাল হোসেন সজলের রিপোর্ট। সাধারণত মশা তাড়ানোর জন্য মশারির ব্যবহার হলেও এখানে সেটি ছাউনি ও আত্মরক্ষার্থে ব্যবহার হচ্ছে। পাশেই বিম ধসে পড়া ঠেকাতে বাঁশের ঠেকনা। এমনই জরাজীর্ণ ভবনেই চলছে পুলিশ ফাঁড়ির কার্যক্রম। খুলনার নিরালা পুলিশ ফাঁড়ি ভবনের বিভিন্ন সংযোগে ফাটল সহ পলেস্তারা উঠে বেরিয়ে এসেছে রড। পলেস্তারা পরে দুর্ঘটনার আতঙ্কে দিনেও ব্যারাকে মশারি টানিয়ে রাখতে হচ্ছে। এর থেকেও ঝুঁকিপূর্ণ নগরীর সদর ফাঁড়ি। 2 তলা ভবনের বাইরে থেকে বোঝার উপায় নেই ভেতরের বেহাল দশা। স্যাঁতস্যাঁতে পরিবেশ, নেই পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা। জরাজীর্ণ খুলনার বাকি পুলিশ ফাঁড়িতেও রয়েছে শয্যা, শৌচাগারের সংকট। আর বর্ষা মৌসুমে পোহাতে হয় জলাবদ্ধতার ভোগান্তি। বছরের পর বছর ঝুঁকি নিয়ে ফাঁড়িতে বাস করছেন পুলিশ সদস্যরা। মাথার উপরে ভেঙে পড়ছে, বাথরুমের সমস্যা হচ্ছে, অপরিষ্কার, চারিপাশে মশা, দুর্গন্ধ। যে কোনো সময় ছাদ ধসে পড়তে পারে, এই আত্মরক্ষার্থে আমরা সবসময় মশারিটা নেই। ডিউটি শেষে রেস্ট করা খুব কষ্ট হয়ে যাচ্ছে। অনেক দিনের পুরাতন হয়, ভবনটা পরিষ্কার রেখেও ইচ্ছা থাকলেও পরিষ্কার রাখা সম্ভব হচ্ছে না। বর্ষা মৌসুমটায় সবসময় পানি থাকে এদিকে, পানিটা পাস হওয়ার রাস্তাটা নাই, একটা ছিদ্র আছে ওটাতে পানি যায় না। তবে শিগগিরই ভবনগুলো সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। অগ্রাধিকার ভিত্তিতে আমরা এখানে কাজ করছি। তার পাশাপাশি যেখানে আবাসনের সমস্যা আছে, যেখানে নির্মাণ কাজের অন্যান্য সমস্যা আছে, সেই কাজগুলো আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমাদের টাকা বরাদ্দ সাপেক্ষে আমরা এখানে কাজগুলো করছি এবং অতি দ্রুততার সঙ্গে আমাদের এই যে বর্তমান সমস্যাটা আছে এটা সমাধান করতে পারবে। খুলনা নগরীতে 8টি থানার অধীনে 16টি পুলিশ ফাঁড়ি রয়েছে। বেল্লাল হোসেন সজল,
সময় সংবাদ, খুলনা। রপ্তানি পণ্যে বৈচিত্র্য যেন কথার কথা। সম্ভাবনা থাকলেও পাট, চামড়া, হোম টেক্সটাইলের পণ্য রফতানিতে ধারাবাহিক থাকা যাচ্ছে না। কোনো বছর $1 বিলিয়ন পার করলেও পরের বছরই গেছে পড়ে। এই অবস্থায় রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা, আর বিদেশি বিনিয়োগ বাড়ানোর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। SM আরিফিনের রিপোর্টে বিস্তারিত। ইপিবির কাজটা কি আসলে? ইপিবির কাজটা হওয়া উচিত এক্সপোর্ট প্রমোশন। ইপিবি আসলে কার্যকর ভূমিকা করতে পারছে না বা রাখছে না। ইপিবির কার্যক্রম নিয়ে উদ্যোক্তাদের এমন প্রশ্ন তোলার কারণ, বছরের পর বছর প্রতিষ্ঠানটি রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার প্রতিশ্রুতি দিলেও তা আটকে আছে তৈরি পোশাকেই। আয় $50 বিলিয়ন ছুঁতে চাইলেও অন্য খাতগুলো ধারে কাছেও নেই। গেল 5 অর্থ বছরে পাট 2 বার, চামড়া 1 বার, হোম টেক্সটাইল 3 বার আয় করেছে $1 বিলিয়ন কিছু বেশি। আর 1 ডজনের বেশি পণ্য সম্ভার নিয়ে 2 বার $1 বিলিয়ন পার করেছে কৃষি খাতের আয়। তৈরি পোশাকের পর চামড়া খাত সবচেয়ে বেশি সম্ভাবনাময় হলেও এর যথাযথ উন্নয়নে কাজ করা হয়নি বলে অভিযোগ ব্যবসায়ীদের। NWG সার্টিফিকেশন বা ISO সার্টিফিকেশন বা অন্যান্য সার্টিফিকেশন যেগুলি আমাদের আন্তর্জাতিকভাবে প্রয়োজন, সেগুলি আমরা অর্জন করতে পারছি না। তো তার কারণ হলো, অন্যতম কারণ হলো আমাদের যে সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান বা CETP যেটাকে আমরা বলি, সেটা কিন্তু পুরোপুরি কার্যকর হয়নি। সোনালী আঁশের পাটেও গাথা যায়নি ধারাবাহিক $1 বিলিয়ন রপ্তানি আয়। কৃষি পণ্যও পারেনি বিদেশের বাজার ধরতে। এজন্য গুণগত মান নিশ্চিতে পরীক্ষাগারের অভাবকে দায়ী করছেন উৎপাদকরা। উৎপাদিত পণ্য যদি আন্তর্জাতিক বাজারে আমরা রপ্তানি করতে চাই, তাহলে এর প্রধান বাধা হলো এর অ্যাক্রিডিয়েটেড ল্যাবরেটরি থেকে এর সনদ দিতে হবে। রপ্তানি পণ্য বাড়াতে ব্যবসায়ীরা যখন এমন বহুমুখী চ্যালেঞ্জের কথা তুলে ধরছেন, তখন রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বলছে দায় তাদের নয়, বরং সরকারের অন্য সংস্থাগুলোর নীতি পণ্য বৈচিত্র্যের ক্ষেত্রে বড় বাধা। ইন্ডাস্ট্রির লোকজনকে নিয়ে এনবিআর সঙ্গে আমরা কাজ করছি। এনবিআর একটা রিফর্ম কমিশন হয়েছে, আমরা সেই প্রস্তাবগুলো আমরা এনবিআরকে দিয়েছি। আমরা খুব সহসা ওনাদের সঙ্গে ডায়ালগে যাব, আলোচনা যাব। আমাদের ইমিডিয়েট কী ধরনের পলিসি ইন্টারভেনশন দরকার, মিডিয়াম টার্মে কী ধরনের একটা বা লং টার্মে কী ধরনের, ওইটা একটা রোডম্যাপ আমরা দিব। অর্থনীতিবিদরা বলছেন বিদেশি বিনিয়োগ বাড়লে পণ্য বহুমুখীকরণের সুযোগ আরও বৃদ্ধি পাবে। পৃথিবীতে যেসব দেশগুলো তাদের রপ্তানি আয়কে দ্রুত বাড়াতে পেরেছে এবং অনেক বহুমাত্রিক রপ্তানি করতে পেরেছে, তারা সবাই কিন্তু মোটামুটি বিদেশি বিনিয়োগের উপরে নির্ভর করে কাজটা করতে পেরেছে। আমরা যথেষ্ট পরিমাণে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পারিনি। এর বাইরে পণ্য বৈচিত্র্যকরণে ইপিবি সক্ষমতা বাড়ানোর কথা বলছেন এই অর্থনীতিবিদ। বিদেশি বিনিয়োগের সুবিধা হচ্ছে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। চিনবৈকাণ্ডের পর ইসকন ইস্যুতে কঠোর অবস্থানে সরকার, হাইকোর্টকে জানালো রাষ্ট্রপক্ষ। নিষিদ্ধের বিষয়ে হস্তক্ষেপ করবেন না উচ্চ আদালত। এবং শঙ্কাই হলো সত্যি, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের দূষণে হুমকিতে বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন। কমছে জলজ প্রাণী। বিপর্যয় ঠেকাতে দ্রুত উদ্যোগ নেয়ার তাগিদ। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।